দুপুরের কড়া রোদে গ্রামের বাজারে শাহুকার তার দোকানে বসে সুন্দর মূর্তি বিক্রি করছিল। এমন সময় এক ভিনদেশি ব্যবসায়ী সেখানে এসে পৌঁছল। শাহুকার, এ কাম তো একদম আলাদাই আছে। এমন জিন্দা মূর্তি আমি কোনো দেশে দেখি নাই। আমি এ সব চাই। নিশ্চয় সাহেব, এইটা আমাগো গ্রামের সব চাইতে সেরা মূর্তিকারের কামের ফল। এর লাইগা আপনারে 10টা সোনার মোহর দিতে হইব। বাহ বাহ, কি কথা বলা! তুম তো শুধু শাহুকার না, তুমি এক বড় ওস্তাদও। দেখো শাহুকার, আমার সফর অনেক দূর আছে। আমার কাছে এখন নগদ স্বর্ণ মুদ্রা বেশি নাই, তবে আমার কাছে এমন এক মাল আছে যেটা এই মুদ্রার থেকেও অনেক দামি। ব্যবসায়ী তার ঘোড়া থেকে একটি খাঁচা নামিয়ে আনলো। এ বিরল তোতা পাখি। আমি এটা শিকারির থেকে অনেক দামে কিনেছি। এটা বেসুমার পাখি আছে। তুমি আমার এই মূর্তি দিবা, তার বদলায় এই তোতা পাখিটা রাখবা। এটা তোমার ঘরে অনেক রোশনি আনবে। খুব সুন্দর তোতা পাখি। ঠিক আছে, এই সওদা আমার মঞ্জুর। ব্যবসায়ী দ্রুত মূর্তিটা নিজের থলিতে রেখে পিছন ফিরে না তাকিয়েই বাজার থেকে বেরিয়ে গেল। জান বাঁচা মানে লাখো টাকা পায়া। যখন থেকে এই কামবাক পাখিটা আমার কাছে আসছে, শুধু খারাপই হচ্ছে। কখনো ঘোড়াটা অসুস্থ হলো, তো কখনো মালবাহী গাড়ি ভাঙ্গা গেল। এখন সব মুসিবত এই শাহুকারের ওপর যাবে। আমি তো আমার মুসিবত অন্যজনের কাঁধে দিয়ে দিলাম। এদিকে শাহুকার ওই খাঁচাটা নিয়ে সোজা মাধবের বাড়িতে পৌঁছে গেল। মাধব তার পরবর্তী মূর্তির জন্য পাথর তৈরি করছিল। শুন মাধব, আইজ বাজারে তোগো মূর্তির কোনো খদ্দের জুটে নাই। অনেক কষ্ট কইরা এক ব্যাপারী পাইছি। হ্যাঁ, এই তোতা পাখিটা দিছে। আইজকার কামের বদলে তুই এইটাই পাইবি। নিতে চাইলে ল, নাইলে খালি হাত ধরবি। কিন্তু আজ পর্যন্ত তো এমন কখনো হয়নি যে আমার মূর্তি বিক্রি হয়নি। আজ যদি টাকা না পাই তাহলে কালকের রেশন আর নতুন পাথর কোথা থেকে আসবে? আমার দিন চলবে কি করে? বেশি কথা কইস না মাধব। এই তোতা পাখিটা রাখ আর চুপচাপ কামে মন দে। শাহুকার তোতা পাখিটা দিয়ে ওখান থেকে চলে গেল। মাধব কাজ শুরু করতে লাগলো। যেমনি সে ছেনি তুলল, তোতা পাখিটা তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। মাধবের হাত হঠাৎ কাঁপতে শুরু করলো। এসব এসব কি হচ্ছে? আমার হাত পাথরের উপর ঠিকমতো চলছে না কেন? আমি যেমনই মুখাবয়ব বানানোর চেষ্টা করছি, পাথরটা নিজের থেকেই ভেঙে যাচ্ছে। পরের কয়েকদিন ধরে মাধবের প্রতিটি মূর্তি কুৎসিত হতে লাগলো। শাহুকার যখন বাজারে গেল, তখন লোকেরা মূর্তি দেখে মুখ ফিরিয়ে নিতে লাগলো। শাহুকার রেগে গিয়ে মাধবের বাড়ি পৌঁছলো। মাধব, তোর মাথাটা এখন নষ্ট হইয়া গেছে। তোর এই খারাপ মূর্তিগুলা এখন কেউ পানির দমেও লয় না। আজ থেকে তোকে কোনো মূর্তি আমার দরকার নাই। এই বলে শাহুকার ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর শাহুকার অন্য এক মূর্তিকারের কাছে পৌঁছলো। এতদিন আমি মাধবের থেইকা মূর্তি নিয়ে বেচতাম, তই মাধবের হাতের কাম এখন শেষ হইয়া গেছে। তারের কামের সব ফুইরা গেছে। এখন থেকে আমি তোগো থেকে মূর্তি লমু। ক, তুই কি আমার লগে ব্যবসা করবি? আমি তো সব সময় তোমায় এটাই বলতাম, কিন্তু তুমি অস্বীকার করতে আর মাধবের প্রশংসা করতে থাকতে। ওই দিন শেষ হইয়া গেছে। ঠিক আছে, আমি তোমার সাথে ব্যবসা করতে রাজি আছি। কিছুক্ষণ পর শাহুকার সেখান থেকে চলে গেল। এদিকে মাধব নিজের মাথা ধরে বসেছিল।
শেষ পর্যন্ত আমার কি হয়ে গেল? আমি মূর্তি বানাতে পারছি না কেন? মাধব ঘরের বাইরে এসে মন খারাপ করে বসে পড়ল। কিছুক্ষণ পর তার প্রতিবেশী রামলাল সেখান দিয়ে যাচ্ছিল। আরে মাধব, কি হলো? এই সময় তো তুই খুব ব্যস্ত থাকিস। আজ এত মুখ গোমড়া করে বসে আছিস কেন? তুই কি মূর্তি বানাচ্ছিস না? মাধব সব ঘটনা খুলে বলল। বুঝতে পারছি না রামলাল কাকা, হঠাৎ করে আমার হাত কাঁপতে শুরু করেছে। আমি সুন্দর মূর্তি বানানোর চেষ্টা করছি, কিন্তু কোনো মূর্তি সুন্দর হচ্ছে না। রামলাল গভীর চিন্তায় ডুবে গেল। তুই বললি যে শাহুকার তোকে একটা তোতা পাখি দিয়ে গেছে, আর তারপর থেকেই তো এসব শুরু হয়েছে। এক কাজ কর, এই তোতা পাখিটাকে জঙ্গলি ছেড়ে দিয়ে আয়। আমার তো এই পাখিটাকে অপয়া মনে হচ্ছে। মাধব খাঁচার দিকে তাকিয়ে রইল। না রামলাল কাকা, বেচারা তোতা পাখিটার কি দোষ? আর ধরো যদি এ অপয়া হয়েও থাকে, তাহলেও তো আমি একে ছাড়তে পারবো না। জঙ্গলে এ বন্য পাখিদের শিকার হয়ে যাবে। তাহলে এরপর তোর মর্জি। এই কথা বলে রামলাল সেখান থেকে চলে গেল। মাধব আরও একটি মূর্তি বানানোর চেষ্টা করল এবং সেটি নিয়ে বাজারে পৌঁছল। যেমনি দ্বিতীয় মূর্তিকার তার মূর্তিটা দেখল, সে হাসতে লাগল। আরে মাধব, তুই রাক্ষসের মূর্তি বানানো কবে থেকে শুরু করলি? কি আবোল তাবোল বকছিস? তোর নিজের মূর্তির দিকে ভালো করে তাকিয়ে দেখ। দেখ, মনে হচ্ছে যেন কোনো রাক্ষসের মূর্তি বানিয়েছিস। এটা দেখে মানুষ ভয় পেয়ে যাবে। কিনবে কে? সব সময়ের খেলা। এই লোকেরাই আমার মূর্তি দেখে প্রশংসা না করে থাকতে পারতো না, আর আজকে এরাই আমার মজা ওড়াচ্ছে। সময় এভাবেই কাটতে লাগলো। এরপর মাধব যখনই মূর্তি বানাতো, তার মূর্তি খারাপ হতো এবং বাজারে কেউ সেগুলো কিনত না। ধীরে ধীরে মাধবের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেল। একদিন মাধব তার রান্নাঘরে গিয়ে দেখল যে শস্য প্রায় শেষ। আজ তো মূর্তি বিক্রি করা খুবই জরুরি। ঘরের শস্য শেষ হয়ে গিয়েছে। কখনো কখনো আমার মনে হয় যে রামলাল কাকা ঠিকই বলছিল, আমার এই তোতা পাখিটাকে জঙ্গলেই ছেড়ে দেওয়া উচিত। এই পাখিটাকেই অপয়া মনে হচ্ছে, কিন্তু কি করব? আমার মনও সায় দিচ্ছে না যে ওকে এভাবেই ছেড়ে দিই। এই কথা বলে মাধব আবার মূর্তি বানাতে লাগল। অন্যদিকে রাজ্যের রাজা বিক্রম নিজের সিংহাসনে বসেছিলেন। আমি চাই আমার একটি সুন্দর মূর্তি বানানো হোক এবং সেটি প্রাসাদে স্থাপন করা হোক, যাতে মানুষ আমাকে সব সময় মনে রাখে। চিন্তা করছেন কেন মহারাজ? আমি এখনই একজন দক্ষ মূর্তিকারকে ডেকে পাঠাচ্ছি, যে একদম আপনার মতো মূর্তি তৈরি করে দেবে। কিছুক্ষণ পর মন্ত্রী একজন মূর্তিকারকে দরবারে নিয়ে এলেন। মহারাজ, এ খুব দক্ষ একজন মূর্তিকার। এর শিল্প খুবই অদ্ভুত। এ আপনার মূর্তি হুবহু আপনার মতো বানিয়ে দেবে। তাহলে ঠিক আছে, আমরা বাগানে আমাদের মূর্তি বানাবো। কিছুক্ষণ পর রাজা বিক্রম প্রাসাদের বাগানে বসলেন এবং মূর্তিকার তার মূর্তি বানাতে লাগল। কিছু সময় পর মূর্তি তৈরি হয়ে গেল। রাজা বিক্রম মূর্তির কাছে এলেন এবং সেটি মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। তুমি আসলে কার মূর্তি বানিয়েছ? মহারাজ, আপনার মূর্তি। আমার চেহারা কি তোমার এরকম লাগে? তুমি এত জঘন্য আর বাজে মূর্তি বানিয়ে আমাদেরকে অপমান করেছ। আমরা তোমাকে কারাগারে বন্দী করব। মহারাজ, আপনি বললে আমি আপনার জন্য আরে অন্য একটি মূর্তি বানিয়ে দিচ্ছি।
সবাই জানে যে আমি কাউকে দ্বিতীয় সুযোগ দিই না। মূর্তিকার চমকে উঠল। এই বলে রাজা বিক্রম সৈন্যদের আদেশ দিলেন। এই, একে নিয়ে যাও, কারাগারে বন্দি করো। সৈন্যরা সঙ্গে সঙ্গে তাকে ধরে কারাগারে নিয়ে গেল। মন্ত্রী, তুমি তো বলেছিলে যে এ খুব দক্ষ মূর্তিকার। মহারাজ, এর শিল্পের প্রশংসা তো অন্য রাজ্যেও হয়। এ আমাদেরই রাজ্যের সেরা মূর্তিকার ছিল। এ কথা শুনে রাজা বিক্রম রেগে গেলেন। তাহলে এর মানে আমাদের রাজ্যের সব সেরা মূর্তিকারেরা এতটাই জঘন্য হয়? আমি আদেশ দিচ্ছি যে আমাদের রাজ্যের যত ভালো মূর্তিকার আছে সবাইকে বন্দি করা হোক। মন্ত্রী এ কথা শুনে চমকে উঠলেন, কিন্তু রাজার আদেশের সামনে তিনি কিছুই করতে পারলেন না। কিছুক্ষণ পর মন্ত্রী সেখান থেকে চলে গেলেন। অন্যদিকে মাধব তার মূর্তি নিয়ে বাজারে পৌঁছল। সব মূর্তিকারেরা তার মূর্তি দেখে তাকে নিয়ে মজা করতে লাগলো। মাধব, তোর আর কিছু হবে না। মাধব, তুই এক কাজ কর, মূর্তি বানানো ছেড়ে দে আর কাঠুরিয়ার কাজ শুরু কর। জঙ্গল থেকে কাঠ কাঠ আর বিক্রি কর। মাধব তাদের কথা শুনে চুপ থাকল। তখনই কিছুক্ষণের মধ্যে সৈন্যরা সেখানে পৌঁছে গেল। সেই সময়ই শাহুকারও সেখানে এসে গেল। আমাকে বলো, তোমাদের মধ্যে সবচেয়ে দক্ষ মূর্তিকার কে? আমি কইতাছি, আমি যার কাছ থেকে মূর্তি লমু হ্যাঁ দক্ষ মূর্তিকার। সত্যি কইতে গেলে মাধব ছাড়া এখানে সবাই ভালো মূর্তিকার। মাধবকে? শাহুকার মাধবের দিকে ইশারা করল। এই হলো মাধব, দেখ হ্যাঁ কি খারাপ মূর্তি বানাইছে। মাধবকে ছাড়া সব মূর্তিকারকে এবং এই শাহুকারকেও বন্দি করে কারাগারে ফেলে দেওয়া হোক। এ কথা শুনে শাহুকার এবং বাকি মূর্তিকারেরা ভয় পেয়ে গেল। এ কি কও তুমি? যা তুমি শুনেছ। রাজার আদেশ হলো সব ভালো মূর্তিকারকে কারাগারে বন্দি করে দেওয়া হোক, যতক্ষণ না রাজার রাগ ঠান্ডা হচ্ছে। আর রাজার রাগ ঠান্ডা কবে হবে তা কেউ জানে না, 10 বছর পর না 50 বছর পর। সৈন্যরা সমস্ত দক্ষ মূর্তিকারদের শাহুকার সহ বন্দি করে নিয়ে গেল। মাধব বেঁচে গেল। মাধব তোতা পাখির দিকে তাকালো। তোতা পাখি, তুই তো আমার জন্য সৌভাগ্যবান প্রমাণিত হলি। আজ যদি আমিও ভালো মূর্তি বানাতাম তাহলে হয়তো আমিও কারাগারে থাকতাম। যখন থেকে তুই আমার ঘরে এসেছিস তখন থেকে তুই আমার ঘরেই আছিস। চল, ঠিক আছে, আজকে আমি তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই কথা বলে মাধব খাঁচা খুলে দিল। তোতা পাখিটি সাথে সাথে তার কাঁধে বসে পড়ল। মাধব তোতা পাখিটাকে নিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর মাধব নিজের গ্রামে হাঁটতে লাগল। ঘটনাক্রমে সেই ব্যবসায়ীও সেখান দিয়ে যাচ্ছিল। যেমনি ব্যবসায়ীর চোখ মাধবের কাঁধে বসে থাকা তোতা পাখির ওপর পড়ল, সে চমকে উঠল আর দ্রুত পায়ে মাধবের কাছে চলে এলো। এ তো ওই তোতা পাখি আছে যেটা আমি সাহুকারকে বেচে দিছিলাম। হ্যাঁ, এই তোতা পাখিটাই শাহুকার আমাকে দিয়েছিল, কারণ তুমি যে মূর্তিটা নিয়ে গিয়েছিলে সেটা আমারই বানানো ছিল। লেকিন এ তোতা পাখি তো কমবক্ত আছে, তোমার ওপরেও পড়ছে, আর তুমি একে কোথাও ফালাই দিছ। তোমার জন্য এই তোতা পাখি অপয়া হতে পারে, কিন্তু আমার জন্য এ অপয়া নয়। এর জন্যই আজকে আমার প্রাণ বেঁচেছে, না হলে আমিও আজকে কারাগারে বন্দি থাকতাম। এ কথা শুনে ব্যবসায়ী চমকে উঠল। এটা কি করে সম্ভব? তুমি জানো না, আমি এটারে এক শিকারি থেকে খরিদ করেছিলাম। শিকারি বলছিল এই তোতা পাখিটা যখন থেইকা ওর জিন্দগিতে আসছে তখন থেইকা জালে কোনো শিকার ধরা পড়ে নাই।
সে বাধ্য হইয়া বহু কম দামে আমারে বেচে দিচ্ছে। আর যখন আমি এটারে ঘরে আনলাম তখন এর বদনসিবিতে আমার বউ অসুস্থ হইল, আমার ঘোড়া অসুস্থ হইল, আর একদিন আমার পোলা পইরা গিয়া পা ভাঙ্গা ফেলল। তখন আমি এটারে শাহুকারে বেচে দিছিলাম। তোমার জন্য এই তোতা পাখি অপয়া হতে পারে, কিন্তু আমার জন্য এই অপয়া নয়। এর জন্যই আজকে আমার প্রাণ বেঁচেছে, না হলে আমিও আজকে কারাগারে বন্দি থাকতাম। কিছুক্ষণ পর মাধব নিজের ঘরে পৌঁছল। সে রান্নাঘরে শস্য খুঁজতে লাগলো। আমার তোতা পাখি, শস্য তো শেষ হয়ে গিয়েছে, মূর্তিগুলো আমি ভালো করে বানাতে পারছি না। হ্যাঁ, কাজ করি, কালকে এই জঙ্গলে যাব, সেখান থেকে কাঠ কেটে নিয়ে এসে বিক্রি করব আর নিজেদের দিন গুজরান করব। তবে আজ তো না খেয়েই ঘুমোতে হবে। মাঝরাতে হঠাৎ মাধবের ঘুম ভেঙে গেল। সে তার ঘরটা কাঁপতে অনুভব করল। হ্যাঁ, আমার ঘর কাঁপছে কেন? আমার এখান থেকে বেরিয়ে পড়া উচিত। এই বলে মাধব তোতা পাখির দিকে তাকালো। তাড়াতাড়ি আমার সাথে বাইরে চল আমার তোতা। তোতা পাখি সাথে সাথে মাধবের কাঁধে বসল। মাধব বাইরে বেরোতেই পরের মুহূর্তেই তার ঘরের ছাদ ধসে পড়ল। মাধব নিজের মাথা ধরে বসে পড়ল। হে ভগবান, শস্য তো এমনিতেই শেষ হয়ে গিয়েছিল, আর তার উপর এখন ঘরটাও চলে গেল। এখন আমি কি করব? কিছুক্ষণের মধ্যেই আশেপাশের লোকেরা সেখানে জড়ো হলো। রামলাল সেখানে এলো। আরে আরে মাধব, তোর ঘরের ছাদ হঠাৎ ধসে পড়লো কি করে? জানি না রামলাল কাকা। রামলালের নজর তোতা পাখির ওপর পড়ল। এই সব কিছু এই অপয়া তোতা পাখির জন্যই হয়েছে। যখন থেকে তোর জীবনে এসেছে কোনো কিছুই ভালো হচ্ছে না। প্রথমে তোর হাতের কারুকাজ ছিনিয়ে নিল, এবার তোর ঘরও ভেঙে পড়ল। যা যা, এই তোতা পাখিটারে জঙ্গলি ছেড়ে দিয়ায়, না হলে এসেও বড় ক্ষতি হতে পারে। এই বলে রামলাল সেখান থেকে চলে গেল। মাধব তোতা পাখির দিকে তাকালো। এক মুহূর্তের জন্য তো আমার মনে হয়েছিল তুই আমার জন্য সৌভাগ্যবান, কিন্তু তুই সত্যিই অপয়া তোতা। আমি কাল জঙ্গলে গিয়ে তোকে ওখানেই ছেড়ে আসব। পরের দিন মাধব তোতা পাখিটাকে নিয়ে জঙ্গলে চলে গেল। তখনই হঠাৎ পুরো জঙ্গলে সিংহের গর্জন প্রতিধ্বনিত হয়ে উঠল। হে ভগবান, এখানে তো কোনো সিংহ আছে মনে হচ্ছে। মাধব ভয় পেয়ে গেল। তোতা পাখি, তোর অপয়া ছায়া এবার আমার জীবনের উপর পড়তে শুরু করেছে। পরের মুহূর্তেই ঝোপের আড়াল থেকে লাফিয়ে একটি সিংহ মাধবের সামনে এসে দাঁড়ালো। মাধব ভয় পেয়ে জঙ্গলের এক অজানা দিকে ছুটতে লাগলো। সিংহটি তার পিছনে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে মাধব একটি গুহার কাছে পড়ে গেল। মাধব হাঁপাতে লাগলো। প্রাণ বাঁচলো তো লাখ টাকা পেলাম। পিছন ফিরে দেখি সিংহটা কোথাও ওত পেতে বসে নেই তো। মনে হচ্ছে সিংহটা চলে গিয়েছে। মাধব পিছন ফিরে তাকালো। সেখানে সিংহ ছিল না। তখনই মাধবের নজর গুহার ভিতরে এক চকচকে বস্তুর ওপর পড়ল। মাধব গুহার ভেতরে গেল। গুহার ভেতরে প্রচুর সোনা এবং রূপো রাখা ছিল। হে ভগবান, এটা তো কোনো গুপ্তধন মনে হচ্ছে। আমি তো ধনী হয়ে গেলাম। মাধব তোতা পাখির দিকে তাকালো। আমার তোতা পাখি, আমাকে তুই ক্ষমা করে দিস। তুই তো আমার জন্য সত্যিই সৌভাগ্যবান প্রমাণিত হলি। মাধব সেই সব সোনা রূপো নিয়ে নিজের গ্রামে ফিরে এলো। কিছুদিনের মধ্যেই
সে গ্রামে নতুন বাড়ি তৈরি করল এবং সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে শুরু করল। মাধবের হঠাৎ এই উন্নতি দেখে গ্রামের সুখদেব নামের এক ব্যক্তি চমকে গেল। সুখদেব তার স্ত্রীর কাছে বসে মাধবের এই হঠাৎ হওয়া উন্নতি সম্পর্কে বলতে লাগল। মাধবের কাছে এত সম্পত্তি কোথা থেকে এলো? সে তো নিজের প্রাসাদ সাহুকারের চেয়েও ভালো বানিয়েছে, আর কোনো কাজও তো সে করে না, তবু সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছে। এই কথা শুনে সুখদেবের স্ত্রী রেগে গেল। তুমি তো রাজপ্রাসাদে কাজ করো, গিয়ে রাজাকে অভিযোগ করছো না কেন? আমিও এটাই ভাবছিলাম। পরের দিন সুখদেব রাজপ্রাসাদে পৌঁছল। আমাদের গ্রামে একজন মূর্তিকার ছিল, সে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ তার কাছে না জানি কোথা থেকে এত ধনসম্পত্তি এসে গেল। এই কথা শুনে রাজা বিক্রম চমকে উঠলেন। তাই নাকি? এমন তো নয় যে সে কোনো ডাকাতি করেছে বা চুরি করেছে। আমারও তো তাই মনে হয়। সৈন্য, দেখছো কি? যাও, গিয়ে মাধবকে বন্দি করে এখানে নিয়ে এসো। কিছুক্ষণের মধ্যেই সৈন্যরা মাধবের বাড়ি পৌঁছল। সৈন্যদের দেখে মাধব চমকে গেল। ঘাবড়ানোর কোনো দরকার নেই, রাজা তোমার সম্পর্কে সব জেনে গেছেন। তুমি হঠাৎ করে ধনী হয়েছো এবং নিশ্চয়ই তুমি কোনো ডাকাতি করেছো। সুখদেব, ঈর্ষা করার স্বভাব এখনো গেল না? আমি কোনো চোর নই। তুমি যদি চোর না হও তাহলে বলো, হঠাৎ এত ধনী হলে কি করে? কেন বলবো তোমায়? ঠিক আছে, আমাকে বলো না, কিন্তু রাজা যখন জিজ্ঞেস করবেন তখন তো বলতেই হবে। এই বলে সুখদেব সেখান থেকে চলে গেল। মাধব তোতা পাখির দিকে তাকালো। দূর হ এখান থেকে। তুই যদি রাজপ্রাসাদে যাস তাহলে রাজা আমাকে নিশ্চয়ই শাস্তি দেবেন। সৈন্যরা মাধবকে বন্দি করে নিয়ে গেল। সৈন্যরা মাধবকে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। তোতা পাখিটাও উড়তে উড়তে তাদের পিছনে পিছনে আসতে লাগলো। দূর হ এখান থেকে। তুই যদি রাজপ্রাসাদে যাস তাহলে রাজা আমাকে নিশ্চয়ই শাস্তি দেবেন। কিন্তু তোতা পাখিটা উড়ে গিয়ে আবার তার কাঁধে বসল। বড্ড নির্লজ্জ তুই, তাড়ালেও যাস না। কিছুক্ষণ পর মাধব রাজ দরবারে রাজা বিক্রমের সামনে দাঁড়িয়েছিল। তোমার নাম মাধব? হ্যাঁ, আমারই নাম মাধব। তাহলে তাড়াতাড়ি বলো, তোমার কাছে এত ধনসম্পত্তি হঠাৎ কোথা থেকে এলো? সুখদেব বলেছে যে কিছুদিন আগে পর্যন্ত তোমার কাছে একটা ফুটো কুড়িও ছিল না। মাধব গভীর চিন্তায় পড়ে গেল। তারপর সে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটি খুলে বলল। এ কথা শুনে রাজা বিক্রম রেগে গেলেন। আমার এক একটা কথা সত্যি। প্রথমে আমার মনে হয়েছিল এই তোতা পাখি সৌভাগ্যবান, তারপর ঘর ভেঙে পড়লে মনে হলো অপয়া, তারপর জঙ্গলে সিংহের হাত থেকে বেঁচে গুপ্তধন পেলে মনে হলো সৌভাগ্যবান, কিন্তু এখন আপনি আমাকে বন্দি করে এখানে ডাকায় আবার অপয়া মনে হতে শুরু করেছে। পরের মুহূর্তেই রঙিন আলোর সাথে সে এক সুন্দরী রাজকুমারীতে বদলে গেল। এটা দেখে দরবারে হইচই পড়ে গেল। রাজা বিক্রম সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছলেন। মা চন্দ্রলেখা, তুমি তোতা পাখির রূপে ছিলে। আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজিনি। তুমি জঙ্গলে গেলে আর ফিরে এলে না। আমি আপনাকে সব বলছি পিতা। चंद्रलेखा घोड़े पर सवार होकर जंगल जा रही थी। अचानक घोड़ा बिदक गया। चंद्रलेखा फुर्ती से नीचे कूद गई। दूर खड़ा एक साधु ये सब देख रहा था।
তুমি অল্পের জন্য বেঁচে গেলে, নাহলে তোমার কোমর ভেঙে যেত। আমি সাধু সন্ন্যাসীদের সাথে কথা বলি না, আর যেখানে বাঁচার কথা আমি খুব ভাগ্যবতী। তার মানে কি? সোজা মানে হলো, আমার জন্মের পর আমার পিতা মন্ত্রী থেকে রাজা হয়ে গেছেন। তিনি অনেক রাজ্য জয় করেছেন, তাই আমি খুব ভাগ্যবতী। একথা শুনে সাধু রেগে গেলেন। তোর নিজের ভাগ্যের উপর খুব অহংকার না? এই আমি তোকে অভিশাপ দিচ্ছি যে তুই তোতা পাখিতে বদলে যাবি, আর সেটা অপয়া তোতা পাখি। পরের মুহূর্তেই চন্দ্রলেখা তোতা পাখিতে বদলে গেল। সাধুর তার উপর দয়া হলো। অভিশাপ ফিরিয়ে নিয়ে যায় পণ্ডিত, কিন্তু যখন তুই এমন কোনো মানুষের সাথে দেখা করবি যার ভাগ্য তোর চেয়েও বড় হবে, যে তোর চেয়ে বেশি শক্তিবান ভাগ্যবান হবে, আর এত তাই ভাগ্যবান হবে যে তোর অপয়া ছায়া তার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর আমি মাধবের সাথে দেখা করি। আমার অপয়া ছায়াও ওর কোনো ক্ষতি করতে পারেনি, কারণ মাধব অনেক বড় ভাগ্যবান বেরোলো। একথা শুনে রাজা বিক্রম খুব খুশি হলেন। আমরা অনেক মানুষকে দেখেছি, কিন্তু মাধবের মতো ভাগ্যবান কাউকে দেখিনি। তাই আমরা আমাদের মেয়ে চন্দ্রলেখার বিয়ে ওই মাধবের সাথেই দেব। কিছুদিনের মধ্যেই মাধব আর চন্দ্রলেখার বিয়ে সম্পন্ন হয়ে গেল। রাজা বিক্রম মাধবকে পরবর্তী রাজা ঘোষণা করলেন।